আসসালামু আলাইকুম। বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ একাডেমিক প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আমি কাজী মুবাশশিরুল ইসলাম আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা জানি যে মানুষ শারীরিকভাবে যেমন অসুস্থ হয়, ঠিক একইভাবে মানুষের মনও অসুস্থ হয়। আর সেই মনের অসুস্থতাকে নির্ণয় করতে পারা এবং তার যথাযথ চিকিৎসা প্রদান করতে পারা একজন ভালো ডাক্তারের অন্যতম বৈশিষ্ট্য। আর সেই গুরুত্বকে বিবেচনা করেই এক্সিস মেডিকেল স্কুল আয়োজন করেছে আজকের এই লাইভ সেশনটি। আজকের লাইভ সেশনের বিষয় হচ্ছে হাউ টু ডায়াগনোস অ্যাংজাইটি ডিসঅর্ডার। আর এই বিষয়ে কথা বলবেন আজকে আমাদের সাথে আমাদের সম্মানিত মেন্টর, অভিজ্ঞ সাইকিয়াট্রিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মুনাইম রেজা স্যার। স্যারকে আমাদের এই সেশনে স্বাগত। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি কি শুরু করব? তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আহ, শুরুতেই আমি জাস্ট দুইটা সিনারিও বলে শুরু করি। আহ, আমি যখন ক্লাসটা রেডি করি তখন আমার আমার কাছে টার্গেট অডিয়েন্স হিসেবে ছিল মেইনলি মেডিকেল স্টুডেন্ট যারা তারা এবং যারা ইয়াং ডক্টর অথবা ডক্টর হওয়ার কাছাকাছি আছেন তারা। তো ধরেন একটা মেড স্টুডেন্টের কথা চিন্তা করেন, যিনি পড়াশোনায় খুব এফোর্ট দেন। স্বাভাবিকভাবে সবাই বেশি এফোর্ট দেন, তো আমাদের আলোচ্য স্টুডেন্ট যিনি তিনি ধরেন খুব এফোর্ট দেন, কিন্তু তার পরীক্ষায় পারফরমেন্স খুব একটা ভালো হয় না। এই যে এফোর্ট দিচ্ছেন কিন্তু পরীক্ষায় ভালো করতে পারছেন না, বিশেষ করে ধরেন ভাইবা এক্সাম গুলোতে আর কি। রিটেন মোটামুটি যতটুকু সম্ভব দেন, কিন্তু ভাইবা পরীক্ষাগুলো তার ভালো করে। তো এই সিনিয়র স্টুডেন্ট কিন্তু মেডিকেল কলেজে অনেক, এবং আমাদের মধ্যে আছে, আপনার আশেপাশে আছে, অনেকে আছে। তো এটার কারণ যদি আমরা ইনভেস্টিগেট করতে যাই, বিশেষ করে আমরা টিচার হিসেবে আমাদের কাছে যখন স্টুডেন্টরা আসেন, তখন আমরা ইনভেস্টিগেট করে যেটা পাই সেটা হচ্ছে এই ধরনের স্টুডেন্টদের মধ্যে সিগনিফিকেন্ট অংশের ডায়াগনোজেবল অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে, এবং এই অ্যাংজাইটি ডিসঅর্ডার তার পারফরমেন্সকে কমিয়ে দেয়। তারপরে ম্যাক্সিমাম এফোর্ট দেওয়ার পরেও যতটুকু আউটকাম তার হওয়ার কথা সেই আউটকামটা তার হয় না। তো এইটা হচ্ছে একটা ইম্প্যাক্ট, যেটাকে যদি আমরা ওভারকাম করতে যাই তাহলে অ্যাংজাইটিকে বোঝা, জানা এবং কিভাবে এটাকে ডিল করতে হয় সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকাটা দরকার আমাদের নিজেদের জীবনের জন্য। 2 নম্বর হচ্ছে, সাপোজ ধরেন আপনি ডাক্তার হয়ে গেছেন এবং আপনি একজন কার্ডিওলজিস্ট। আপনার কাছে পেশেন্ট আসছে, ধরেন হচ্ছে প্যালপিটেশনের, বুক ধড়ফড় করে, মাঝে মধ্যে খুব খারাপ লাগে, দম বন্ধ হয়ে আসার মতো হয়, এবং সেই রুগী রিপিটেডলি হচ্ছে ইমার্জেন্সিতে যায়, কার্ডিওলজিস্টের কাছে যায়, ইসিজি, ইকো এবং আরো রিলেভেন্ট যেসব টেস্ট করা হয়, তো তেমন সিগনিফিকেন্ট কিছু পাওয়া যায় না। তো সেই পেশেন্টটা দুইটা পরিণতি হতে পারে। একটা পরিণতি হচ্ছে, সেই কার্ডিওলজিস্ট উনি তার সমস্যাটাকে যথাযথভাবে আইডেন্টিফাই করে যথাযথ জায়গায় রেফার করতে পারেন, এটা 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে যে তার রোগটা আনডায়াগনোস থেকে যাবে এবং সে কিছু ভুল মেডিসিনের মধ্যে দিয়ে চলে যাবে। এই দুইটা সিনারিও কিন্তু আমাদের কাছে খুব পরিচিত। আমরা এই ধরনের সিনারিওর যেসব পেশেন্ট আমাদের কাছে আসে, তাদের ক্ষেত্রে আমরা এই দুইটা অবস্থায় দেখি। অ্যান্ড ইভেন আমরা এরকমও দেখেছি যে এরকম একটা সিনারিওর পেশেন্ট, সে সিসিইউ অ্যান্ড ইভেন আইসিইউ তে পর্যন্ত অ্যাডমিট হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে এই পেশেন্টটা মূলত এক ধরনের অ্যাংজাইটির রোগে ভুগছিলেন। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যারা এই ক্লাস দেখছেন বা দেখবেন, আহ, আপনি হয়তো সাইকিয়াট্রিস্ট হবেন না, কিন্তু আপনি যেখানেই থাকেন না কেন, আপনার কাছে যে মানুষটা রোগ নিয়ে যাবে, সেই রোগের সাথে খুবই সম্ভাবনা আছে যে তার এক ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকতে পারে। এবং এটাও হতে পারে যে তার রোগটাই অ্যাংজাইটি ডিসঅর্ডার, কিন্তু সে শারীরিক লক্ষণ নিয়ে আপনার কাছে গেছে। তো সেইটা যদি আইডেন্টিফাই করা না হয়, তাহলে এজ এ ফিজিশিয়ান হিসেবে আমরা কিন্তু তাকে যে চিকিৎসাটা দেওয়ার কথা সেটা দিতে পারবো। এই গ্রাউন্ড থেকেই মূলত আজকের এই ক্লাসটা আমি ফোকাস করব যে কিভাবে আমরা অ্যাংজাইটির যে বিভিন্ন রোগ আছে সেই রোগগুলোকে আইডেন্টিফাই করতে। দেখেন,
যে আমি বলছিলাম যে হচ্ছে ক্লাস পারফরমেন্স ভালো করতে পারছে না। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওনাদের সকল রোগগুলোর ইম্প্যাক্ট কেমন, সেটা নিয়ে কিছু গবেষণা আছে। তো তাদের মধ্যে একটা আঙ্গিকের গবেষণা হচ্ছে ডিসএবিলিটি ওয়েট। এখানে আমি দেখেন যে তিনটা রোগের ডিসএবিলিটি ওয়েট দেখিয়েছি। ডিসএবিলিটি ওয়েট মানে ব্যাপারটা কনসেপশনটা এরকম যে 0 মানে হচ্ছে তার কোনো অসুবিধা নাই, এবং 10 মানে হচ্ছে যে তার মানে হচ্ছে আহ, প্রায় ডেথ লাইক কন্ডিশন। তো এই জায়গার মধ্যে তারা বিভিন্ন রোগকে ক্যাটাগরাইজ করে দেখছে যে কার ডিসএবিলিটির ওয়েটটা কেমন। তো সেখানে দেখা গেছে যে দেখেন যে একটা পেশেন্টের যদি সিভিয়ার অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে, তাহলে এটা ডিসএবিলিটি অলমোস্ট 0.5, দ্যাট মিনস হচ্ছে 5 আউট অফ 10। আর এটির সাথে যদি আমি কম্পেয়ার করার জন্য আমি আরো কয়েকটা ডিজিজ এখানে এনেছি। আনকন্ট্রোল অ্যাজমা যেটা, সেটা ডিসএবিলিটি ওয়েট অ্যাংজাইটির চেয়েও কিন্তু কম। আবার দেখেন যে টার্মিনাল ফেজ অফ স্টোমাক ক্যান্সার পেশেন্ট, তার ডিজিজকে যেরকম ডিসএবিলিটি আঙ্গিক থেকে চিন্তা করে, সেইটা কিন্তু অলমোস্ট সিভিয়ার অ্যাংজাইটি ডিসঅর্ডার। তো অ্যাপারেন্টলি আমরা এই অ্যাংজাইটিকে হয়তো ওইভাবে অনেক সময় গুরুত্ব দিই না, ওভারলুক করি, বা আমরা এটা নিয়েই হচ্ছে আমাদের লাইফ, একটা মিজারেবল লাইফ নিয়ে আগাই। কিন্তু এটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের অনেক বেশি, এবং যেটা গবেষণা দ্বারা প্রতিষ্ঠিত। এনজাইটি ডিসঅর্ডার খুবই কমন, এবং মোস্ট লাইকলি আমরা যারা এখন দেখছি বা ক্লাসে আছি তাদের কারো কারো ডায়াগনোসেবল অ্যাংজাইটি ডিসঅর্ডার পাওয়া যেতে পারে। কারণ অলমোস্ট 1 in out of 6, তার মানে প্রায় ধরেন 15 থেকে 20% 100 জনের মধ্যে কোনো না কোনো ফর্মে কখনো না কখনো জীবনের কোনো পর্যায়ে অ্যাংজাইটি ডিসঅর্ডারে হবে। আনফরচুনেট ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই যে এত হিউজ নাম্বার অফ পেশেন্ট, তাদের মধ্যে মাত্র 10%, দ্যাট মিনস 100 জনে প্রায় মাত্র 10 জন যে চিকিৎসাটা তার পাওয়ার কথা, সেই চিকিৎসাটা পান। খুবই কম এই সংখ্যাটা। এবং আরো একটা আনফরচুনেট ব্যাপার হচ্ছে যে তার এই চিকিৎসাটা পেতে, এই যে 10 জন যে চিকিৎসাটা পাচ্ছে, তাদেরও চিকিৎসা পেতে গড়ে সময় লেগে যায় 3 বছর। যেমন ধরেন আপনি আজকে হয়তো আপনার একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার ডেভেলপ করেছে, এবং মোস্ট লাইকলি হয়তো আপনি ট্রিটমেন্টটা পাবেন আজ থেকে 3 বছর পরে, 2029 সালে যে। তো এটা একটা আনফরচুনেট ব্যাপার। এই ঘটনাগুলো কেন ঘটছে? এই ঘটনাগুলো ঘটার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে অ্যাংজাইটি ডিসঅর্ডারটা আনডায়াগনোস থেকে যায়। যদিও বা কিছু ডায়াগনোসড হয়, সেটা রেফার্ড হয় না। এবং এই আনডায়াগনোস থাকা, নন রেফার্ড হওয়া, এই দুইটার পেছনে একটা কারণ হচ্ছে সামগ্রিকভাবে আমাদের এই রোগ সম্পর্কে ধারণাটা স্পষ্ট না, বা ধারণার ঘাটতি আছে। তো আমি এখন মূল টপিক গুলোতে আগাচ্ছি। অ্যাংজাইটি ডিসঅর্ডার কি কি আছে যেটা আমাদের জানা দরকার। দেখেন এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। আপনারা জেনে থাকবেন যে সাইকিয়াট্রির রোগগুলোকে ক্লাসিফাই করা, রোগগুলোকে ডিফাইন করা, এগুলোর জন্য কিছু ক্লাসিফিকেশন সিস্টেম আছে। বিশেষ করে দুইটা ক্লাসিফিকেশন সিস্টেম আমরা সাইকিয়াট্রিস্টরা ফলো করি। একটা হচ্ছে DSM-5, অর্থাৎ ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল 5। এটা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন থেকে দেওয়া একটা বই, যেটার উপর ভিত্তি করে সাইকিয়াট্রিক রোগগুলোকে ক্লাসিফাই করা হয় এবং ডায়াগনোসিস করা হয়। আর আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ। এটার 11th ভার্সন, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বানানো, সেটা এখন চলে। সকল রোগের জন্যই আলাদা আলাদা ভাবে ক্রাইটেরিয়া, যে কিভাবে একটা রোগ ডায়াগনোস হবে, কিভাবে একটা রোগ চিহ্নিত হবে, সেটা ওখানে দেওয়া আছে। তো বোথ DSM-5 এবং ICD-11, এই দুইটাতেই অ্যাংজাইটির যে রোগগুলো, সেগুলোকে এভাবে ভাগ করা হয়েছে। এই প্রতিটা রোগ সম্পর্কে আমি সংক্ষেপে একটু একটু করে বলবো, যেন রোগ আমাদের চেনাটা সহজ হয়। একটা জিনিস বলে রাখি যে আপনাদের উম, কোনো ব্যাপার যদি বুঝতে অসুবিধা হয়, বা কোনো বিষয় নিয়ে যদি কোয়ারিজ থাকে, কোশ্চেন থাকে, সেটা আপনারা নোট করে রাখতে পারেন। আমরা শেষের দিকে যে সেগুলো শোনার এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা জেনারেলাইজ অ্যাংজাইটির ব্যাপারে একটু আলোচনা করি, যেহেতু এটা বেশি কমন সবচেয়ে। এখানে দেখেন যে কিছু পয়েন্ট আমি উল্লেখ করেছি। এই পয়েন্ট গুলোর উপরে ভিত্তি করে কিন্তু আমরা নির্ধারণ করে ফেলতে পারবো যে কারো এই রোগটা আছে কিনা।
যেহেতু অ্যাংজাইটি ডিসঅর্ডার, একেবারে প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে যে তার প্রচুর পরিমাণে অ্যাংজাইটি থাকবে। এবং ওরি ওরির এখানে একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, অ্যাপ্রিহেন্সিভ এক্সপেকটেশন। যেমন ধরেন আপনার পরীক্ষার আগে আপনার খুবই ভালো প্রিপারেশন পড়াশোনা করেছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে আমাকে যেটা ধরবে সেটা হয়তো আমি পারবো না, বা যেটা আমাকে ধরবে সেটা হয়তো আমি এখনো পড়ি নাই। এই যে আগে থেকেই এই যে ঘটনাটা ঘটে নাই সেটা নিয়ে একটা নেগেটিভ ফিয়ারফুল একটা চিন্তা, এটাকে আমরা অ্যাপ্রিহেনশন বলি, অ্যাপ্রিহেন্সিভ এক্সপেকটেশন। তো এই ব্যাপারগুলো ঘটতে থাকে। আর 2 নম্বর হচ্ছে যে এই অ্যাংজাইটিটা কন্ট্রোল করা যায় না। যেমন ধরেন আমরা ডে টু ডে লাইফে যাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার নাই, তাদের যে অ্যাংজাইটি হয় না তা না, তাদেরও কিন্তু বিভিন্ন ব্যাপারে অ্যাংজাইটি হয়। তো সেই অ্যাংজাইটি কিন্তু আমরা কন্ট্রোল করে ফেলতে পারি, বা সেগুলো আমাদেরকে খুব বেশি বিচলিত করতে পারে। কিন্তু যাদের এটা রোগ পর্যায়ে যাবে, তাদের এই কন্ট্রোলটা থাকে না। এবং তারপরে তার কিছু আহ, লক্ষণ হয়। এখানে খেয়াল করে দেখবেন, লক্ষণগুলোর মধ্যে আমি 6টা লক্ষণ উল্লেখ করেছি। কিছু লক্ষণ আছে শারীরিক, এবং কিছু লক্ষণ আছে সাইকোলজিক্যাল। তো অ্যাংজাইটি ডিসঅর্ডার কিন্তু প্রেজেন্ট করতে পারে দুইভাবেই। যেমন ধরেন আমি বলেছি যে রেস্টলেসনেস, এটা একটা মানসিক লক্ষণ। রোগী বলবে যে তার সবসময় অস্থির অস্থির লাগে, কোনো কিছু করে সে যেন স্থির হয় না, এরকম ভেতরে একটা অস্থিরতা কাজ করে। তারপরে সে অল্পতেই দুর্বল হয়ে পড়ে, এই যে হাঁপায়ে যায়। ধরেন একটা রুগী ডাক্তারের কাছে গেল যে তার খুব দুর্বল লাগে, উইক লাগে, সে অল্পতে পেরেশানি হয়ে যায়, সে হাঁপায়ে যায়। তো এইটা নিয়েই কিন্তু তারা যাবে, এবং এটা স্বাভাবিকভাবেই মানুষ মনে করবে যে তার হয়তো ভিটামিনের ঘাটতি হয়েছে, তার হয়তো শরীরের অন্য কোনো রোগ হয়েছে। সাধারণ মানুষ যেভাবে চিন্তা করে, ডক্টর হয়তো ভাবতে পারে যে তার ডায়াবেটিস অথবা হচ্ছে অ্যানিমিয়া বা এই রিলেটেড কোনো প্রবলেম হলো কিনা। তো সেইটা আরো ভালোভাবে ইনভেস্টিগেট করলে কিন্তু পাওয়া যেতে পারে যে সেটা অ্যাংজাইটির একটা লক্ষণ ছিল। তারপর একটা মোস্ট কমন যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে যে কনসেন্ট্রেট করতে না পারা। এই ধরনের রোগীরা বলে যে মনে থাকে না, ছোটখাটো জিনিস ভুলে যায়। বা স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয় যে যতটুকু পড়ে সেই পড়াটা মনে রাখতে ডিফিকাল্টিস হয়, যে অনেক পড়ছে কিন্তু সেটার আউটকামটা আসছে না। এটার কারণ হচ্ছে যে তার মধ্যে যে বিভিন্ন ধরনের অ্যাংশাস থট থাকে, সেই অ্যাংশাস থটের কারণে তার যে অ্যাপ্রোপ্রিয়েট কনসেন্ট্রেশন দেওয়ার কথা, অ্যাটেনশন দেওয়ার কথা, সেটা বিঘ্নিত হয়। আবার তার মেমোরি এনকোডিং হওয়ার জন্য যে পরিমাণ অ্যাটেনশন স্প্যান থাকার কথা, সেটা যেহেতু তার আননেসেসারি অনেক ধরনের অ্যাংশাস থট থাকে, সেটার কারণে সেটা হয় না। তো এই কারণে তার মনে রাখতে অসুবিধা হয়। এটা খুবই কমন একটা প্রবলেম, এবং আহ, বিশেষ করে আমরা স্টুডেন্টদের মধ্যে যে সমস্যাটা বেশি পাই তাদের মধ্যে এটা একটা মোস্ট কমন। তারপরে আরেকটা প্রবলেম হচ্ছে যে ইরিটেবিলিটি। এটাও আরেকটা কমন ব্যাপার, যে মেজাজ ধীরে ধীরে খিটখিটে হয়ে যায়। যে একজন মানুষ ছোটখাটো ব্যাপারে অনেক বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, কিন্তু সেটার সুনির্দিষ্ট কারণ হয়তো এভাবে পাওয়া যাচ্ছে না। তো সেটাও ইন্ডিকেট করবে যে তার হয়তো কোনো আন্ডারলাইং অ্যাংজাইটি আছে, যেটা তাকে ইরিটেবল করে দিচ্ছে। তারপরে মাসেল টেনশন। আপনারা জানবেন যে আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে ব্লাড প্রেশার বাড়লে আমাদের এই যে ঘাড় ব্যথা করে। এবং প্রচুর রোগী যারা এই ঘাড় ব্যথার সমস্যা নিয়ে তারা যায় হচ্ছে ডাক্তারের কাছে হাইপার টেনশন হলো কিনা এটা দেখার জন্য। এবং গ্রামগঞ্জে যারা ওষুধ ফার্মেসিতে যায়, তাদের ব্লাড প্রেশার মাপাটা রিলায়েবল না, এবং দেখা যায় যে অনেকে তাদেরকে হাই প্রেশারের কথা বলে ফেলেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে হাইপার টেনশনে ইউজুয়ালি কিন্তু ঘাড়ের মাসল পেইন বা মাসল টেনশন হয় না। কিন্তু অ্যাংজাইটিতে এই ধরনের রোগীর মাসল টেনশন হতে পারে, এবং সেটা পেশেন্টের কাছে হাইপার টেনশন হিসেবে মিমিক করতে পারে। তো সেটাও এক ধরনের অ্যাংজাইটির লক্ষণ হিসেবে আসে। আর একটা হচ্ছে ঘুমের সমস্যা। ঘুমের সমস্যা খুবই কমন, কারণ রুগীরা যখন ঘুমাতে যায়, বিছানায় যায়, আপনারাও হয়তো আপনাদের লাইফের দিকে তাকালে খেয়াল করলে পাবেন যে বিছানায় গেলে আহ তখন কিন্তু প্রচুর চিন্তা মাথায় আসে। এবং যারা অ্যাংজাইটির রুগী, তাদেরকে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের নেগেটিভ চিন্তা, অ্যাপ্রিহেনসিভ চিন্তা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, অন্য মানুষ তাকে নিয়ে কি ভাবলো এগুলো নিয়ে চিন্তা, তার নিজের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে চিন্তা, নানাবিধ চিন্তা, যেটা আসলে তার করার প্রয়োজন নাই ওই সময়, সেগুলো কিন্তু চলে আসতে থাকে। এবং এর ফলে তার ঘুম আসতে সমস্যা হয়, ঘুম অল্প সময় হতে পারে, ঘুম ভেঙে যেতে পারে।
তো এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে আপনাদের একটা আইডিয়া হতে হবে যে তার কোনো মানে অ্যাংজাইটি প্রবলেম হয়তো হচ্ছে। আহ, তো উম, এখন আমি আপনাদের এখানে আমি একটা স্কেল দেখাইছি। সাইকিয়াট্রি যেহেতু সুনির্দিষ্ট টেস্ট করে ডায়াগনোসিস করা যায় না, যেমন ধরেন আপনি অ্যানিমিয়া আছে কিনা আপনি একটা সিবিসি করলে হিমোগ্লোবিন দেখলে পেয়ে যাবেন, আপনার কোনো অ্যারিথমিয়া আছে কিনা আপনি একটা ইসিজি করে দেখলে পেয়ে যাবেন। কিন্তু সাইকিয়াট্রি রোগগুলোতে এরকম সুনির্দিষ্ট টেস্ট নাই যেটার মাধ্যমে আপনি ডায়াগনোসিস করতে পারবেন বা অ্যাসেস করতে পারবেন। তো সেইটাকে ওভারকাম করার জন্য ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে। এবং কিছু স্কেল বলি আমরা এগুলোকে, এগুলো ধরেন আপনি সহজভাবে বললে বলা যেতে পারে যেগুলো কোশ্চেনার। যেমন বিভিন্ন সার্ভে হয়, সার্ভেতে যেমন প্রশ্ন দেওয়া হয়, এই ধরনের কিছু কোশ্চেনার। তো এই জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার কারো আছে কিনা সেটার জন্য একটা কোশ্চেনার আছে, মাত্র দুইটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়। আপনারা যারা দেখছেন তারা স্কোর করতে পারেন এখানে যে আপনাদের মধ্যে এটার কি অবস্থা। যেমন ধরেন লাস্ট 2 সপ্তাহে আপনাদের আহ, এই দুইটা কোশ্চেন দেখেন যে কারো স্কোর 3 অথবা তার বেশি হয় কিনা। যেমন একটা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে নার্ভাস লাগে, অ্যাংশাস লাগে। আর আরেকটা হচ্ছে যে এই ইমোশনটাকে, নার্ভাস লাগাটাকে বা দুশ্চিন্তাগুলোকে কন্ট্রোল করা যায় না। যদি এটা একবারই না হয় তাহলে 0, যদি এটা কিছুদিন হয় তাহলে 1, আর এটা যদি সপ্তাহের বেশিরভাগ দিনে হয় তাহলে 2, এবং অধিকাংশ দিনে হলে হচ্ছে 3 হবে আসলে এটা, হ্যাঁ। তো এখানে যদি কারো স্কোর 3 অথবা তার বেশি হয় তাহলে মোস্ট লাইকলি তার কোনো একটা ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। তাহলে আপনাকে কিন্তু, আপনি যদি আইডেন্টিফাই করতে চান, আপনাকে পেশেন্টকে কিন্তু যে সবসময় সবগুলো ব্যাপার জিজ্ঞেস করতে হবে তাও না। আপনি কিন্তু সিম্পলি জাস্ট এই দুইটা কোশ্চেন করেও মোটামুটি একটা আইডিয়া পেয়ে যেতে পারেন যে তার অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়তো আছে। তো এইটা হচ্ছে একটা স্কেল। এটা আপনারা কোশ্চেন দুইটা মনে রাখলে আপনাদের হেল্প হবে। আচ্ছা, আমরা আরেকটা রোগের ব্যাপারে যাই, সেটা হচ্ছে প্যানিক ডিজঅর্ডার পড়ি। এটা মোস্ট ফ্রিকুয়েন্ট এবং এই রোগটা মূলত যায় হচ্ছে কার্ডিওলজিস্ট এবং ইমার্জেন্সি এবং রেসপিরেটরি মেডিসিনের ডক্টরের কাছে। কারণ এই রোগের ম্যাক্সিমাম লক্ষণই হচ্ছে শারীরিক লক্ষণ, ফিজিক্যাল সিমটম। আপনি যদি একেবারে উম ধরেন মাথা থেকে চিন্তা করেন তাহলে আহ এবারে মাথায় একটা ডিসকমফোর্ট ফিল হয়, মনে হয় যে মাথা ঘুরছে, হয়তো পড়ে যাব, মাথা ব্যথা হতে পারে, মানে মাথায় একটা মানে আনইউজুয়াল সেন্সেশন ফিলিংস হইতে পারে। তারপর মাথার একটু নিচে যদি আসেন, গলা, এখানে গলা শুকিয়ে যাওয়ার কমপ্লেন করে রোগীরা আর কি। আহ মনে হতে পারে যে গলাটা যেন কেউ চাপ দিয়ে ধরে ফেলছে বা গলায় কোনো কিছু আটকে যাচ্ছে, এরকম একটা ফিলিংস হয়। তারপর হচ্ছে চেস্ট। চেস্টে অনেকগুলো লক্ষণ থাকে। তার মধ্যে এক ধরনের লক্ষণ হচ্ছে যে মনে হয় যে চেস্ট মানে বুকে চাপ দিচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। মূলত এই চেস্টের লক্ষণগুলোর জন্যই তারা কার্ডিওলজিস্টের কাছে যান বেশি, যে হার্টের কোনো প্রবলেম হইলো কিনা। তারপরে হচ্ছে অ্যাবডোমেন। অ্যাবডোমেনে পেইন হইতে পারে, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হতে পারে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প হইতে পারে। এরপরে হচ্ছে সারা শরীরে কিছু লক্ষণ থাকে। সারা শরীরের লক্ষণের মধ্যে একটা হচ্ছে ট্রেমলিং, হ্যাঁ, কাঁপতে পারে, সারা শরীরে কাঁপতে পারে, সারা শরীর ঝিমঝিম করতে পারে, শরীর ঘেমে যেতে পারে। এবং এর পাশাপাশি মাত্র 2-3টা তার সাইকোলজিক্যাল সিমটম থাকে। কি কি? একটা হচ্ছে ডি পার্সোনালাইজেশন, আর একটা হচ্ছে ডি রিয়েলাইজেশন। কি হয় এগুলোতে? ডি রিয়েলাইজেশন মানে হচ্ছে রিয়েলাইজেশনটা লস্ট হয়ে যায়। আশেপাশের জিনিসগুলোকে তার মনে হয় যে রিয়েল না, কার্টুন লাইক, এরকম মনে হইতে পারে। আবার আশেপাশে সবকিছু ঠিক আছে কিন্তু আমার নিজেরই মনে হয় অস্তিত্ব নাই, এটাকে বলে ডিপার্সোনালাইজেশন। এরকম একটা ফিল হইতে পারে। রোগীর মনে হতে পারে যে আমি মনে হয় আমার নিয়ন্ত্রণ হারাই ফেলতেছি, কি হতে যাচ্ছে আমার বুঝতেছি না, এরকম একটা ফিল হইতে পারে। এবং একেবারে এক্সট্রিম পর্যায়ে যে তার মনে হইতে পারে আমি মনে হয় মারা যাচ্ছি। তো এই প্যানিক, এই এই সিমটম গুলো যদি কারো থাকে, সবগুলো থাকতে হবে তা, যদি মাত্র 4টা সিমটম থাকে এই 13টার মধ্যে,
মাত্র 4টা সিমটম থাকলেই আমরা সেটাকে বলি একটা প্যানিক অ্যাটাক। এবং এই প্যানিক অ্যাটাক যদি বারবার হতে থাকে তখন আমরা সেটাকে বলি প্যানিক ডিজঅর্ডার। ধরেন একটা মানুষ যত ডিফিকাল্ট ফিলিং, যত কষ্টকর ফিলিং মানুষের এই লাইফে মৃত্যুর ফিলিং ছাড়া হতে পারে, তার মধ্যে একবারে টপ পর্যায়ে আছে হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। কারণ এটা একবার ডেথ লাইক একটা ফিলিংস। এবং আমরা যেসব প্যানিক ডিসঅর্ডারের পেশেন্ট দেখি, তারা ম্যাক্সিমামই তার ফ্যামিলি, তার রিলেটিভস দের কাছ থেকে বিদায় নিয়ে নেওয়ার মতো অবস্থা হয়ে যায়, যে আমার মনে হয় সময় শেষ, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমি মনে হয় মারা যাবো। কিন্তু এই প্যানিক ডিসঅর্ডার যদি সঠিকভাবে ডায়াগনোসড হয় এবং এটা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট হয়, এটা 100% ভালো হয়ে যাওয়া সম্ভব। এবং এই প্যানিক ডিসঅর্ডার থেকে কখনোই কোনো মানুষের মৃত্যু হবে না। তাহলে দেখেন যে আইডেন্টিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এবং আনফরচুনেট ব্যাপার হচ্ছে যে প্যানিক ডিসঅর্ডারের থাউজেন্ডস অফ পেশেন্ট যারা বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরছে, যারা ফার্মেসি থেকে ওষুধ নিচ্ছে, তাদের ডায়াগনোসিস হচ্ছে না। কেউ ধরে নিচ্ছে যে তার হার্টের সমস্যা, কেউ ধরে নিয়েছে যে তার অ্যাজমা। এগুলো নিয়েই তারা কিন্তু বছরের পর বছর কাটাচ্ছে। জাস্ট যথাযথ চিকিৎসাটা তারা পাচ্ছে না, এবং ডায়াগনোসিস হচ্ছে না, এবং ডায়াগনোসিস হলেও রেফার হচ্ছে না শুধু এই কারণে। এবং আমি যে বললাম যে আইসিইউ তে যাওয়া প্যানিক ডিসঅর্ডার পেশেন্ট যদি অসাধু, অসৎ ডাক্তারের খপ্পরে পড়ে, তাহলে কিন্তু আইসিইউ তে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। কারণ রুগীর তো তখন ফিল হয় যে আমি মনে হয় মারা যাচ্ছি। তো আপনি তাকে যা বলবেন সে সেটাই তখন করবে। তো আশা করি যে আপনারা এটা মানে বুঝতে পারছেন, এবং আপনাদের কাছে যদি কেউ এরকম আসে তাহলে আপনারা তাকে হেল্প করতে পারবেন। আমরা আরেকটা রোগের একটু ক্রাইটেরিয়া গুলো দেখি। এটাকে আমরা বলি এগোরাফোবিয়া। এখানেও এক ধরনের ভয়, ভীতি, উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক তৈরি হয়। কিন্তু এটা নির্দিষ্ট কিছু জায়গায় শুধু তৈরি হয়। আপনি আপনার আশেপাশে অনেকজনকে পাবেন যে যারা একা ঘরে থাকতে পারেন, দরজা বন্ধ করলেই মনে হয় যে সে মারা যাবে। এবং এটা কিন্তু যে ছোট মানুষের হয় তা কিন্তু না, একেবারে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবার এরকম হতে পারে। আমি একটা একটা পেশেন্ট আমার কাছে রিসেন্ট এসেছে। তো সে, তার অনেক ইচ্ছা যে সে হজে যাবে, এবং তার বয়সও প্রায় এখন ধর অ্যারাউন্ড, কত হবে, অ্যারাউন্ড 55-60 এরকম হবে। তো হজে যাওয়ার তার ইচ্ছা, কিন্তু তার প্রস্তুতি আছে, ইকোনমিক কন্ডিশন আছে, কিন্তু একটা কারণে সে যেতে পারে না। সেটা হচ্ছে যে সে ওই যখনই বিমানে উঠবে তখন তার ফিল হয় যে সে সে সেটা টলারেট করতে পারে না। কারণ সে একা ঘরে, বন্ধ ঘরে থাকতে পারে না, সে লিফটে উঠতে পারে না, সে বাসে উঠলে তার অসুবিধা হয়। যখন কেউ বাড়িতে থাকে না, শুধু সে একা থাকে, তখন তার মনে হয় যে সে মনে হয় মারা যাবে। তো এই ফিলের কারণে সে আহ হজ করতে পারছে না আর কি, জাস্ট বিমানে ওঠার ভয়ে যে সে কি কি হবে তার এখন। তো এই যে সিচুয়েশন, যে বিভিন্ন প্লেসে, যেমন ধরেন পাবলিক ট্রান্সপোর্ট অথবা কোনো এনক্লোজ স্পেস যেমন বদ্ধ ঘর অথবা লিফট, অথবা কোনো ক্রাউডেড প্লেস, অথবা একা বাড়িতে, এই জায়গাগুলোতে যখন রুগী পড়ে যায় তখন রুগীর মধ্যে মনে হতে থাকে যে আমার যদি এখন কিছু একটা হয়ে যায় তাহলে আমাকে কে দেখবে। বা বাসে উঠলে পেছনের দিকে সে বসতে পারে না। আরেকটা এক্সাম্পল বলি, যে আরেকটা রুগী, সে এই নামাজে কখনোই সে ফার্স্ট কাতারে যে যে দাঁড়াতে পারে না। কারণ তার মনে হয় যে তার ফার্স্ট কাতারে দাঁড়ালে তার যদি কিছু একটা হয়ে যায় সে সময়, তার যদি একটা প্যানিক অ্যাটাক বা এরকম কিছু একটা হয়, তাহলে সে সব কাতার ভেঙে আস্তে আস্তে তো সে হয়তো মারা যাবে। তার ভয়টা হচ্ছে এরকম। এই জন্য সে সবসময় নামাজে দাঁড়ায় হচ্ছে একবারে শেষের দিকে এসে। তাহলে দেখেন যে তার লাইফটাকে কত মানে লিমিটেড করে দিতে পারে আর কি এই একটা রোগ। আহ, এবং কিভাবে তাকে নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলতে পারে। আমি এরকম অনেক রোগী দেখছি যে, আমি যেখানে এনাম মেডিকেল কলেজ, আমার যে রুম, সেই রুমটা হচ্ছে তলায়। তো এই প্যানিকের অনেক রুগী কিন্তু লিফটে উঠে না, তারা হচ্ছে এই হেঁটে হেঁটে উঠে। কারণ লিফট তারা টলারেট করতে পারে না, মনে হয় যে যদি লিফট ছিঁড়ে যায়, যদি লিফট আর না খোলে, এই ভয় থেকে। তো ধরেন চিন্তা করেন যে 5 তলা তো ওঠা সহজ, এটা যদি তাকে 10 তলা উঠতে হয়, 12 তলা উঠতে হয়, এবং তারা কিন্তু উঠেও এই কষ্ট করেই। তো এইভাবে তার লাইফটা কিন্তু বেশ স্ট্রাগলের মধ্যে পড়ে যায়। তো এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা এক ধরনের রোগ বলবো, এবং এটা হচ্ছে অ্যাগোরাফোবিয়া। এবং আপনি আহ আহ, নিশ্চিত থাকেন যে যাদের এই সমস্যা আছে
তাদের অলমোস্ট 99% জানেই না যে এটা হচ্ছে একটা রোগ। এন্ড ইভেন অনেক ডক্টরের মধ্যেও এই ধারণাটা নাই। এবং তাদেরকে অনেকে মানে এটা যে জাস্ট তোমার কিছু হয় নাই, হ্যাঁ এটা জাস্ট তোমার দুর্বলতা, বা এটা সে ইচ্ছা করে করে, এইভাবে কিন্তু জিনিসগুলোকে মানে ওভারলুক করে যাওয়া হয়। কিন্তু রুগীর যে কষ্ট, সেই কষ্টটা তো আর ওভারলুক করা যায় না তার পক্ষ থেকে, তার তো কষ্ট হতেই থাকে। তারপর আরেকটা রোগ হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটা জাস্ট অ্যাংজাইটির রোগ, কিন্তু এটা হয় হচ্ছে একটা সামাজিক পরিবেশে। যেমন ধরেন যাদের এই রোগ আছে, তারা বিয়ের অনুষ্ঠানগুলোতে যেতে চায় না, বা ফ্যামিলি গ্যাদারিং যেটা হয় সেটা সে টলারেট করতে পারে না। ধরেন আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হবে, তো আমরা স্বাভাবিকভাবে আমরা তো গুড ফিল করি, ভালো ফিল করি যে অনেকের সাথে দেখা হবে, গল্প হবে, বা অনেক ধরনের ফাংশন হবে। কিন্তু এই ধরনের রুগীদের যখনই শোনা যাবে যে তার ফ্যামিলিতে অনেক লোকজন বেড়াতে আসবে, তার কিন্তু তখন থেকেই খারাপ লাগা শুরু হবে। অথবা যদি তাকে কোনো একটা সোশ্যাল গ্যাদারিং এ যেতে হয়, তার কিন্তু খারাপ লাগা শুরু হবে। এবং সে ম্যাক্সিমাম ট্রাই করে এটা অ্যাভয়েড করতে না পারলেও সে ওই সময়টা যে ওখানে কাটায়, সেটা তার লাইফের একটা খারাপ সময় হিসেবে সে ফিল করে। কেন তার এরকম হয়? কারণ তার মনে হইতে থাকে যে কেউ হয়তো আহ, তাকে নেগেটিভ ভাবে ইভ্যালুয়েট করছে, কেউ হয়তো নেগেটিভলি জাজ করছে, অথবা সে এমন কোনো কিছু একটা করে ফেলবে যেটা হয়তো এম্বারেসিং হবে, অথবা সে যে অ্যাংজাইটির মধ্যে আছে এটা যদি অন্যরা দেখে ফেলে বা বুঝে ফেলে, এই আহ, আহ, কারণে তার মধ্যে একটা ভীতি তৈরি হয়, বা একটা ভীতি ভীতি কাজ করে। তখন সেটা অ্যাভয়েড অ্যাভয়েড করতে থাকে। তারপরে আরেকটা হচ্ছে স্পেসিফিক ফোবিয়া। এটা জাস্ট সোশ্যাল অ্যাংজাইটির মতোই, কিন্তু এখানে ভয়টা তৈরি হয় হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যাপারে। আপনারা আপনাদের আশেপাশে অনেকের মধ্যে হয়তো পাবেন এরকম, যে যারা বিভিন্ন জিনিসে ভয় পায়। যেমন সাপ, খুব কমন একটা ভয়। তারপরে তেলাপোকা, খুব কমন একটা ভয়। অনেকে টিকটিকি ভয় পায়, অনেকে কুকুর ভয় পায়, অনেকে হচ্ছে হাইট ভয় পায়। হ্যাঁ, তো এরকম ডিফারেন্ট স্পেসিফিক কোনো ব্যাপারকে যদি কেউ টলারেট করতে না পারে, ভয় পায় খুব বেশি, তাহলে সেটাও এক ধরনের রোগ হিসেবে চিহ্নিত হবে, এবং সেটাকে আমরা বলবো স্পেসিফিক ফোবিয়া। তো আমি এতক্ষণ যেগুলো বললাম এগুলো অ্যাডোলসেন্ট এন্ড ইভেন বাচ্চাদেরও হতে পারে। সাধারণত অ্যাডোলসেন্ট থেকে হয়, এবং একবারে বৃদ্ধ বয়স মানে টিল ডেথ এই রোগগুলো থাকতে পারে। এখন আমি দুইটা অ্যাংজাইটি রোগের কথা বলবো, যে দুইটা অ্যাংজাইটি রোগ সাধারণত বাচ্চাদের হয়, এবং ডায়াগনোসিসটা বাচ্চাদের হয় আর কি। এটা ধরেন আপনি একটা বাচ্চার কথা চিন্তা করেন যার বয়স এখন হচ্ছে 4 থেকে 5 বছর, এবং তার স্কুলে যাওয়ার বয়স চলে এসেছে, এবং প্যারেন্টস তাকে চিন্তা করছে হচ্ছে স্কুলে পাঠানোর জন্য। কিন্তু স্কুলে যাওয়ার বেলায় সকাল হলেই তার হচ্ছে পেট ব্যথা করে, সে কান্নাকাটি শুরু করে। তো এই কারণে তার স্কুলে আর যাওয়াটা হয় না। সে সারাদিন মায়ের সাথে, অথবা যার সাথে সে বেশি ক্লোজ তার সাথে থাকে। তার রাতে ঘুম ভালো হয় না, সে ঘুমে দুঃস্বপ্ন দেখে। এবং দুঃস্বপ্নে সে কি দেখে? দুঃস্বপ্নে দেখে যে সে হয়তো মারা যাচ্ছে, তাকে হয়তো কেউ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, অথবা তার প্যারেন্টস কে হয়তো কেউ মেরে ফেলতেছে, প্যারেন্টস কে হয়তো দূরে সরাই দিচ্ছে কেউ, অথবা তার বড় কোনো ধরনের মানে ঘুমের ছাড়া অন্য টাইমে তার মনে হইতে থাকে যে তার হয়তো বড় ধরনের কোনো রোগ হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে যে এমন একটা সিচুয়েশন তার মনে তৈরি হয়, অথবা সে তৈরি করে, যেটার ফলে তার ক্লোজ যাদের সাথে সে থাকে, যেমন এটা মা হতে পারে, বাবা হতে পারে, ফ্যামিলির অন্য মেম্বার হইতে পারে, তাদের কাছ থেকে যেন তাকে সেপারেট না করা হয়, এরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়। এবং আহ স্কুল রিফিউজালের যত কারণ আছে, তার মধ্যে একটা সিগনিফিকেন্ট কারণ হচ্ছে এই সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার। কিন্তু আপনি দেখবেন আনফরচুনেটলি যে এটা রোগ হিসেবে মানুষের ধারণাই নাই, এবং এটা রোগ হিসেবে মনেও করা হয় না। বরং এটাকে শুধুমাত্র সে বাচ্চাকে ব্লেম করা হয়, এবং তাকে মারধর করে অনেক সময় স্কুলে পাঠানো হয়, এবং মানে সে ইচ্ছে করে করতেছে এই হিসেবে চালায় দেওয়া হয়। তাহলে দেখেন যে একটা বাচ্চা কিন্তু তার সেপারেশনের অ্যাংজাইটির জন্য কষ্ট পাচ্ছে, রোগের জন্য সে একটা আতঙ্কের মধ্যে যাচ্ছে। আবার তাকে বলা হচ্ছে যে সে ইচ্ছে করে এটা করছে, আবার তাকে মারধর করে স্কুলে জোর করে পাঠানো হচ্ছে। তো এগুলো, এই অমানবিক ব্যাপারগুলো ঘটছে কিন্তু জাস্ট ডিউ টু ল্যাক অফ নলেজ এবং আইডিয়া, সচেতনতার কারণে। তো আপনাদের ফ্যামিলিতে অথবা আশেপাশে কারো যদি এ ধরনের ব্যাপার আপনারা খেয়াল করেন, তাহলে অবশ্যই চেষ্টা করা উচিত যে তার সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে কিনা সেটা আইডেন্টিফাই করা। এবং এটা যদি আইডেন্টিফাই করা হয় এবং এটা যদি ট্রিট করা হয়,
তাহলে কিন্তু সেই পার্সন সেপারেশন অ্যাংজাইটি থেকে কমপ্লিটলি সে ফ্রি হয়ে যেতে পারবে, এবং তার যে ডিফিকাল্টিজ গুলো হচ্ছে সেগুলো ওভারকাম করে কিন্তু সে স্মুথলি তার আবার স্কুল গোয়িং এই ব্যাপারটা শুরু হইতে পারে। এটা যে শুধু স্কুল গোয়িং তা তা হয়, কিন্তু তা কিন্তু না। সে কোথাও কোনো রিলেটিভের বাসায় একা যেতে পারে না, তাকে বাসায় রেখে ফ্যামিলি মেম্বার অন্য কোথাও যেতে পারে না। তো এটা কিন্তু ফ্যামিলিতে ভালো ডিফিকাল্টিস তৈরি করে। এটা গেল এক নাম্বার। গেল দুই নাম্বার, একটা রোগ হচ্ছে, এটাও বাচ্চাদের, এটাকে আমরা বলি সিলেক্টিভ মিউটিজম। যে এটার প্রিভিলেন্স অত বেশি না, উম, তবে এটা মোটামুটি আছে আর কি। যেমন ধরেন যেটা কি হয় এখানে, যে বাচ্চার স্পিচ ডেভেলপমেন্ট নর্মাল, সে মোটামুটি সব জায়গায় স্বাভাবিকভাবে কথা বলে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট সিচুয়েশনে গেলে সে আর কথা কথা বলে না। কথা বলে না তো মানে একবারে স্টপ, তাকে ওখানে দেখে মনে হবে যে সে মনে হয় কথা শিখেই নাই, বা একবারে কমপ্লিট মিউট। সাধারণত আমরা এটা দেখি স্কুলে। স্কুলে গেলে অনেক বাচ্চার এই এই মিউটিজমটা তৈরি হয়। যেহেতু এই মিউটিজমটা একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট প্লেসে, নির্দিষ্ট সিচুয়েশনে, আদারওয়াইজ সে নর্মাল, এই জন্য এটাকে বলা হয় সিলেক্টিভ মিউটিজম। এটা স্কুলে হইতে পারে, এটা উম, সে কোথাও বেড়াতে গেলে সেখানে হইতে পারে। তো দেখেন যে তার এই মিউটিজম যদি থাকে, তাহলে এটা কিন্তু তার একাডেমিক লাইফকে মারাত্মকভাবে হ্যাম্পার করবে, তার সোশ্যাল লাইফকে হ্যাম্পার করবে। এটাও যদি আইডেন্টিফাই হয় এবং এটা যদি ট্রিট করা হয়, তাহলে কিন্তু আহ সেখান থেকে সে বের হয়ে আসতে পারবে। তো এগুলো গেল হচ্ছে অ্যাংজাইটির একেবারে কমন কিছু ক্রাইটেরিয়া। এর বাইরে দুইটা ক্রাইটেরিয়া আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো অ্যাংজাইটি ডিসঅর্ডার ডায়াগনোসিস করার ক্ষেত্রে। এটা হচ্ছে যে এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো কি কোনো মেডিসিনের কারণে হচ্ছে? তার যে বুক ধড়ফড় করছে, প্যালপিটেশন হচ্ছে, এটা কি কোনো ওষুধের কারণে হচ্ছে, নাকি সে নেশা জাতীয় কোনো কিছু নেয়? যেমন ধরেন কেউ যদি ইয়াবা খায়, তাহলে কিন্তু তার এই প্যালপিটেশন হবে, সোয়েটিং হবে, তার সে সময় অ্যাংজাইটি হইতে পারে। তারপরে ধরেন কেউ যদি ক্যানাবিস খায়, ক্যানাবিস বলতে গাঁজা, তাহলে সেখানে তার প্যানিক অ্যাটাক হইতে পারে। তো যখন এই অ্যাংজাইটি গুলো কোনো ওষুধের ফলে অথবা কোনো নেশার ফলে হবে, তখন আমরা সেগুলো অ্যাংজাইটি বলবো, কিন্তু আমরা ডায়াগনোসিসটাকে করব এভাবে যে এটা মেডিকেশন ইনডিউসড, অথবা এটা সাবস্টেন্স। সাবস্টেন্স আমরা সাইকিয়াট্রিতে নেশা জাতীয় দ্রব্যগুলোকে একসাথে বলি সাবস্টেন্স। তখন আমরা বলবো সাবস্টেন্স ইনডিউসড প্যানিক অ্যাটাক, সাবস্টেন্স ইনডিউসড অ্যাংজাইটি ডিসঅর্ডার, এভাবে বলবো আর কি। আর আরেকটা ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে যে এই লক্ষণগুলো অ্যানাদার মেডিকেল কন্ডিশন দিয়ে এক্সপ্লেন হওয়া যাবে না। যেমন ধরেন পেশেন্টের ট্রুলি তার হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, এবং এই জন্য তার শ্বাসকষ্ট হয়। যখন তার এই শ্বাসকষ্টটা হয়, তখন স্বাভাবিকভাবে শ্বাসকষ্ট হলে তার মধ্যে সে সময় অ্যাংজাইটি তৈরি হতে পারে, তার সোয়েটিংও হতে পারে। তো এটা যদি এই অ্যাজমার কারণে হয়, তখন কিন্তু আমরা এটাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার বলবো না, যদি লক্ষণ মিলে যায় তারপরেও। তারপরে ধরেন কারো ট্রুলি অ্যারিথমিয়া আছে, তো অ্যারিথমিয়ার কারণে তার প্যালপিটেশন লাগে, ডিসকমফোর্ট ফিল হয়, তখনও কিন্তু আমরা এটাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার বলবো না। তাহলে এই দুইটা ব্যাপারকে আমাদেরকে উম ওই লক্ষণের সাথে, ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করতে হবে, যে এই দুইটা তার ক্ষেত্রে আছে কিনা। এংজাইটি আদার আদার মেডিকেল ডিসঅর্ডার থাকলে আমরা সেটাকে ওই আদার মেডিকেল রোগ হিসেবেই চিহ্নিত করব। এটা একটা কমন ব্যাপার, যে মনে হইতে পারে কারো কারো ক্ষেত্রে যে তাহলে আমাদের যে অ্যাংজাইটি আছে, সেই অ্যাংজাইটিটা কি কমপ্লিটলি আহ দূর করে ফেলতে হবে, নাকি কমপ্লিটলি দূর করা সম্ভব, নাকি অ্যাংজাইটি থাকা মানে সেটা রোগ? দেখেন এখানে একটা সিগনিফিকেন্ট পার্থক্য আছে। সেটা হচ্ছে যে আমাদের সবার লাইফেই কোনো না কোনো আঙ্গিকে, কোনো না কোনো প্রেক্ষিত থেকে চিন্তা করলে অ্যাংজাইটি আছে, এবং এটা থাকা অনেক সময় জরুরিও। অ্যাংজাইটি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কিন্তু হেল্পফুল। আপনি চিন্তা করেন যে আপনার পরীক্ষার আগে যদি কোনো অ্যাংজাইটি কাজ না করে, তাহলে কিন্তু আপনি পড়তে বসতে পারবেন না। আপনার মনে হবে যে না, একটু ঘুমাই, আহ, বা একটু অন্য কিছুতে সময় ব্যয় করি। কিন্তু আপনার মধ্যে যদি একটা অ্যাংজাইটি কাজ করে, তাহলে কিন্তু আপনি ওইটা বাদ দিয়ে ঠিকই যে পড়তে বসবেন। অ্যাংজাইটির একটা সার্টেন লেভেল, যেটা মানুষের ভালো পারফরমেন্সের জন্য দরকার, গুরুত্বপূর্ণ। কিন্তু এটা কখন ক্ষতিকর হয়ে যাবে, এটা কখন রোগ হয়ে যাবে, সেটার কিছু কথা এখানে লেখা আছে। যেমন ধরেন এটা যদি দেখা যায় যে উম, সবসময় থেকে যাচ্ছে। যেমন ধরেন আপনার পরীক্ষা আছে এক বছর পরে,
কিন্তু 1 বছর পরের পরীক্ষা নিয়ে আপনার এখনই যে চিন্তা, এই চিন্তাটা সাধারণত মানুষের হয় ধরেন পরীক্ষার 1 মাস আগে, কিন্তু আপনার 1 বছর থেকে এই চিন্তাটা হচ্ছে, তাহলে এটা স্বাভাবিক যে টেক্সাস। 2 নম্বর হচ্ছে যে আপনার চিন্তাটা এত বেশি হচ্ছে যে আপনি স্থিরভাবে মনোযোগ দিতে পারতেছেন না, পড়তে পারতেছেন না, বা আপনার ঘুম হচ্ছে না, আপনি খিটখিটে হয়ে যাচ্ছেন। তখন কিন্তু এই অ্যাংজাইটিকে আমরা আর তখন নর্মাল বলবো না, এটাকে আমরা বলবো যে নর্মালের চাইতে এক্সেস বা বেশি। আর 3 নম্বর হচ্ছে যে যেটা যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটে আর কি, যে সবাই এটাকে সাথে নিয়েই আহ কাজ করে, যদিও পারফরমেন্সটা টু দ্য মার্ক হয় না, খারাপ হয়, কিন্তু উম, মানে তারা এই অ্যাংজাইটি, কষ্ট, এগুলো নিয়ে তাদের ফাংশনিংটা মেনটেন করে রাখার চেষ্টা করে। তো যদি ফাংশন মেনটেন হয়ও, তাহলেও দেখতে হবে যে এই মেনটেন এর পেছনে তার স্ট্রাগলটা কেমন। যদি খুব বেশি স্ট্রাগলিং অবস্থায় আসে, তাহলে সেটাকে আমরা নর্মাল অ্যাংজাইটি বলবো না, সেটাকে তখন আমরা আহ চিকিৎসাযোগ্য অ্যাংজাইটি বলবো, এবং সেটা আমরা যে লক্ষণগুলো বলেছি সেগুলোর সাথে যদি ম্যাচ করে, তাহলে সেটা তখন অ্যাংজাইটি ডিসঅর্ডার হিসেবে উম, আমরা গণ্য করতে পারবো আর কি। তো এই জন্য সকল অ্যাংজাইটি দূর হওয়া দরকার নাই, অ্যাংজাইটি দরকার আছে, কিন্তু সেটা এরকম লেভেলে এক্সেস হয়ে যাচ্ছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হলে তখন আমাদেরকে কিন্তু সেটা আমলে নিতে হবে এবং চিকিৎসার জন্য চেষ্টা করতে হবে। লাস্টলি, যে আমি প্রথমে বলেছি যে আমাদের সুনির্দিষ্ট কোনো টেস্ট করে ডায়াগনোসিস করা হয় না, কিন্তু টেস্ট করতে হয়। কেন করতে হয়? ওই যে আমি বললাম যে এটা কি আদার কোনো মেডিকেল কন্ডিশনের কারণে হচ্ছে কিনা সেইটা এক্সক্লুড করার জন্য আমাদের টেস্ট গুলো করতে হয়। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা যেসব মেডিসিন দিব, সেই মেডিসিন গুলো সেফলি যেন আমরা দিতে পারি। যেমন ধরেন আমরা একটা ওষুধ দিব কিন্তু তার রেনাল ফাংশন ইম্পেয়ার, এবং মেডিসিনটা রেনালি এক্সক্রিট হয়, তাহলে তো আমাদের তখন মেডিসিনটাকে হিসাব করে কেয়ারফুলি দিতে হবে। তো এই জন্য তার রেনাল ফাংশন ঠিক আছে কিনা দিতে ওটা দেখতে হবে। তারপর আমরা ধরেন একটা ওষুধ দিব যেমন ভ্যালপোরিক অ্যাসিড, ধরেন মেটাবলিজম হবে লিভারে, তার লিভার ফাংশন ঠিক আছে কিনা। এই জন্য রুটিন ইনভেস্টিগেশন গুলো খুবই জরুরি। এবং এটার পাশাপাশি অ্যাংজাইটিকে এক্সক্লুড করার জন্য সুনির্দিষ্টভাবে কিছু জিনিস করতে হবে। যেমন পেশেন্টের যদি ধরেন প্যালপিটেশন থাকে, চেস্ট ডিসকমফোর্ট থাকে, তাহলে তার একেবারে মিনিমাম একটা ইসিজি করে আমাদের দেখতেই হবে। পেশেন্টের হরমোনাল অ্যাবনর্মালিটি থাকলে সেখান থেকে তার অ্যাংজাইটির সিমটম হতে পারে। যেমন খুবই কমন যেটা, সেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমের যে লক্ষণ, সেই লক্ষণগুলো অ্যাংজাইটির সাথে ম্যাচ করে। তো এই জন্য আমাদের দেখতে হবে যে তার এটা কি হাইপারথাইরয়েডিজমের কারণে হচ্ছে কিনা। তাহলে অ্যাংজাইটি মনে হলেই তাকে অবশ্যই একটা থাইরয়েড ফাংশন দেখতে হবে। তার থাইরয়েডের অ্যাপারেন্ট অন্যান্য ফিচার তেমন না থাকলেও এটা দেখে ফেলতে হবে। ইসিজির কথা বললাম, অনেক সময় ব্লাড সুগার অ্যাবনর্মালিটি, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা জানেন যে আনডায়াগনোস থাকে ডায়াবেটিস, যে তার হাইপোগ্লাইসেমিয়া হলে সেখান থেকে তার একটা প্যানিক অ্যাটাকের ফিচারের মতো হতে পারে। তো এই জিনিসগুলো দেখতে হবে, এবং এটার পাশাপাশি রুটিন যে টেস্ট সেইটাও করতে হবে আর কি। তো এই গেল মোটামুটি আর কি আমাদের রোগ সম্পর্কে কথা। আমি আসলে যেহেতু ক্লাসটা নির্ধারণ করা হয়েছে হাউ টু ডায়াগনোজ, আমি ম্যানেজমেন্ট পোর্শনে যাই নাই। আর ম্যানেজমেন্ট আসলে একটা ক্লাসে এভাবে পসিবল না। আমি যদি সুযোগ হয় নেক্সট ক্লাসের, তাহলে সেদিন হয়তো আমরা ম্যানেজমেন্ট অংশটা নিয়ে আলাপ করতে পারি। তো আপনারা জাস্ট আজকে যদি কিভাবে রোগগুলোকে আইডেন্টিফাই হবে, কিভাবে রোগগুলো ডায়াগনোসিস হবে, কি কি ধরনের অসুখ হতে পারে, কার হতে পারে, ফিজিক্যাল লক্ষণ কি, সাইকোলজিক্যাল লক্ষণ কি, এগুলো সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া আপনাদের তৈরি হয়, তাহলে আমি মনে করবো যে আহ, এটা আপনাদেরকে আপনাদের একাডেমিক লাইফে, নিজের লাইফে এবং ফিউচার ডক্টর হিসেবে আপনাদেরকে অনেক হেল্প করবে। তো লাস্ট যে কথা সেটা হচ্ছে যে আপনি যদি অ্যাংজাইটির নিজের অথবা রোগীর ডায়াগনোসিস করে চিকিৎসার মধ্যে না নিয়ে আসতে পারেন, তাহলে হিউজ সাফারিংস এটার জন্য অপেক্ষা করছে। এবং সেই সাফারিংসটা হয়তো উম একেবারে ভিজিবল না, কিন্তু এটা একটা সাইলেন্ট কিলারের মতো, যেটা আপনার ওভারঅল পারফরমেন্স তো মারাত্মকভাবে কমায় দিবে। ডায়াগনোসিস করতে গেলে আমাদের আলাদা আলাদা ভাবে কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো ম্যাচ করতে হবে। কিছু ক্রাইটেরিয়ার কথা আমি বলেছি, যেগুলো ওই যে DSM-5 অথবা ICD-10 এগুলোতে বর্ণনা করা আছে, সেগুলোই মূলত আমি আপনাদেরকে সালাপ করছি সংক্ষেপে আপনাদের বোঝার মতো করে। সেটা ম্যাচ করতে হবে। এবং ফাইনালি হচ্ছে যে এটা কি কোনো শারীরিক অন্য রোগের কারণে হচ্ছে, নাকি এটা কোনো ওষুধের ইফেক্ট থেকে হচ্ছে, নাকি এটা নেশার ইফেক্ট থেকে হচ্ছে, সেই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে।
তো এই হচ্ছে ব্রিফলি আমরা কিভাবে অ্যাংজাইটি ডিসঅর্ডার ডায়াগনোস করতে পারি সেটা নিয়ে আলোচনা। এবং আপনাদের কারো যদি রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, অথবা যদি কোনো কোয়ারিজ থাকে। আসসালামু স্যার আমরা আলাইকুম স্যার। দেখলাম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি বলেন। থ্যাংক ইউ স্যার, খুব বিউটিফুল একটা প্রেজেন্টেশন ছিল। আমার কোশ্চেন হচ্ছে যে স্যার, আমরা আসলে সাইকোলজিতে বা সাইকিয়াট্রির প্রতি আমাদের যাদের একটু অ্যাট্রাকশন আছে তারা আসলে আন্ডার গ্রাজুয়েট থেকেই, যেমন ফাইনাল ইয়ার থেকেই আমরা কিভাবে মানে অ্যাটেম্প্ট নিতে পারি বা কিভাবে আগাতে পারি যাতে আমাদের ক্লিনিক্যাল আইটা একটু শার্প করতে পারি আমরা সাইকিয়াট্রির দিক। ওকে, ভেরি গুড কোশ্চেন, এক্সেলেন্ট কোশ্চেন। তো আহ, এইটাকে এনহ্যান্স করার জন্য নতুন যে কারিকুলাম আসছে সামনের দিকে, সেখানে কিন্তু সাইকিয়াট্রির পোর্শনটা অনেক ইলাবোরেট। এবং আমরা আমরা যখন আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমি পড়াশোনা, আমার সেশন হচ্ছে 9-10। তো ধরেন আমি যখন সাইকিয়াট্রি ক্লাস পেয়েছি সেটা কত সাল, 14-15 সালের দিকে। তো সে সময় কিন্তু সাইকিয়াট্রি ক্লাস ছিল খুব লিমিটেড, এবং সাইকিয়াট্রির আউটডোর আমাদের ওইভাবে যাওয়া হতো না। তারপরে আমাদের ওখানে ইন পেশেন্টও ছিল না। পরের দিকে অবশ্য ইনডোর তৈরি হয়েছিল। এই জন্য আমাদের এক্সপোজারটা ছিল খুব কম। এবং আহ, মানে টপিক গুলো যেহেতু খুব লিমিটেড ছিল, আমরা এদিকে মনোযোগও দিতে কম। কিন্তু রিসেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সাইকিয়াট্রির ওভারঅল ক্লাস, ওয়ার্ড প্লেসমেন্ট এগুলো বাড়ানো হয়েছে। এবং পরীক্ষাতেও সাইকিয়াট্রির কিছু অংশ থাকবে। তো যখন এই জিনিসগুলো চর্চার মধ্যে আসবে, তখন স্টুডেন্টরা আশা করি যে তাদের কারো কারো যদি এই ব্যাপারে আগ্রহ বেশি থাকে, তাহলে সে আগ্রহটা খুঁজে পাওয়ার সুযোগ পাবে আর কি। এবং টিচারদের হেল্প নেওয়ার সুযোগ পাবে। আর আলাদাভাবে আপনি যদি সাইকিয়াট্রিতে ক্যারিয়ার করতে চান, তাহলে মূলত সেটা তো এমবিবিএস এ পড়েই। আগের আহ, মানে আগে এটা নিয়ে খুব আলাদাভাবে প্রিপেয়ার হওয়ার দরকার নাই। ওভারঅল আপনার এমবিবিএস যে কারিকুলাম, সেটা খুবই ভালো একটা দক্ষতা যদি তৈরি হয়, এবং আপনি যদি মনে করেন যে আপনি সাইকিয়াট্রিতে পরীক্ষা দিতে পারবেন, তাহলে জাস্ট আফটার ইন্টার্ন আপনি এফসিএস বা পরীক্ষা দিতে পারেন। তো সেই পরীক্ষাটা ক্ষেত্রে কিছু সিলেবাস আলাদা হয়। এই যে সাইকোলজি সাবজেক্ট যেটা, সেটা কিন্তু ওখানে আলাদাভাবে পড়তে হয়। এমবিবিএস এ যদিও সাইকোলজি থাকে না, কিন্তু আমরা যে ক্লাসগুলো নিই স্টুডেন্টদের, সেখানে কিন্তু আমরা মোটামুটি সাইকোলজির আলোচনাগুলো করি। তো সেই ক্লাসগুলোতে কেউ যদি ভালো একটু রেগুলার চেষ্টা করে, তাহলে তার একটা মানে বড় অংশ কাভার হয়ে যাবে আশা করি। স্যার, ওই ডেভিডসন থেকে সাইকিয়াট্রি চ্যাপ্টারটা শেষ করলাম, তো আমার মনে হলো যে জাস্ট একটা ইন্ট্রোডাকশনের মতো দেওয়া, মানে হ্যাঁ, আপনি হ্যাঁ, যে ক্লাসটা আজকে নিলেন বা আরো জায়গা থেকে দেখেছিলাম একটা ইন্ট্রোডাকশন। তো এই হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, আমার একটা কোশ্চেন হলো স্যার, মানে কনসাইজ ফর্মে এরকম কোনো বই আছে কিনা যেখান থেকে আমরা ভালো একটা নলেজ পেতে পারি? হ্যাঁ, কনসেপ্ট ফর্ম এরকম বই আছে। যেমন ধরেন আমি একটা বইয়ের কথা বলি, সেটা হচ্ছে, আমি চাইলে বইটা দিয়েও দিতে পারি আপনাদের। শর্টার অক্সফোর্ড টেক্সট বুক অফ সাইকিয়াট্রি। বইটা অনেক বড়, মানে ডেভিডসনের সাইজেরই বড়। কিন্তু এখানকার প্রথম যে 3-4টা চ্যাপ্টার, সেই 3-4টা চ্যাপ্টার যদি কেউ পড়ে, তাহলে তার কিন্তু খুবই চমৎকার ভালো একটা আইডিয়া এটা ব্যাপারে তৈরি হয়ে যাবে। এবং কত পেজ, সব মিলে হয়তো 50-60 পেজ হবে। তো সেটা যদি কেউ একটু গো থ্রু করে, তাহলে কিন্তু এই যে ডেভিডসনের সাইকিয়াট্রি সেকশনের চাইতে একটা ভালো আইডিয়া তৈরি হবে। ডেভিডসনে তো মূলত মানে ক্লিনিশিয়ানরা কিভাবে প্র্যাকটিস করবেন সেটা বেস্ট করে করা, এবং জেনারেল ক্লিনিশিয়ান যারা তাদেরকে টার্গেট করে করা। আমরা কিন্তু ইউজুয়ালি ডেভিডসনের সাইকিয়াট্রি পোর্শনটা মানে আমাদের দেখার দরকার হয় না। আহ, কারণ সেটাও আমাদের কাছে খুব লিমিটেড। তো আপনাদের এই আইডিয়াটুকু তৈরি করতে গেলে সাইকিয়াট্রি যে টেক্সট, সেই টেক্সটটা পুরোটা দরকার নাই, কিন্তু সেখানকার কিছু কিছু চ্যাপ্টার যেটা একবারে ফান্ডামেন্টাল, সেগুলো যদি দেখেন তাহলে একটা ভালো আইডিয়া তৈরি হবে। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার এই প্রেজেন্টেশনের জন্য। আর স্যার, আমাদের অডিয়েন্স থেকে একজন কোশ্চেন করেছিল যে অ্যাংজাইটি ডিসঅর্ডারের স্পেসিফিক কোনো কজ আছে কিনা। আর উনি জানতে চেয়েছেন যে ইনভায়রনমেন্টাল কি কি কজ থাকতে পারে অ্যাংজাইটি আচ্ছা, ডিসঅর্ডারের। ওকে। অ্যাংজাইটি ডিসঅর্ডারের বেশ কিছু কজ আছে। যেমন ধরেন আমরা যদি এটাকে এইভাবে ভেঙে ভেঙে বলি, যে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, আর হচ্ছে সোশ্যাল। বায়োলজিক্যালি অ্যাংজাইটি ডিসঅর্ডারের কিছু কজ আছে, যেমন ধরেন কিছু হরমোন লেভেল চেঞ্জ। কারো কারো দেখা গেছে কিছু জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, কারো ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাংজাইটি থাকে। তো সেক্ষেত্রে তাদের ঝুঁকিটা বেশি। সাইকোলজিক্যাল হচ্ছে যে কারো যদি স্ট্রেস কোপিং কম হয়, কেউ যদি ছোট থেকেই টক্সিক সিচুয়েশনে বড় হয়,
কারো যদি ফ্যামিলি ডিসহারমোনি থাকে, তারপরে ধরেন ছোট থেকেই বাসাতে দেখতেছে প্যারেন্টসরা খুবই অ্যাংশাস হয়ে যায় যে কোনো কিছুতে, সেখান থেকে তার মধ্যে এটা হইতে পারে। তারপরে যদি টক্সিক সিচুয়েশন সে তার ফ্যামিলিতে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে, এবং আমি আমি দেখেছি যেটা যেটা খুবই আমাদের জন্য আসলে লজ্জার, সেটা হচ্ছে মেডিকেল কলেজে এসে, মেডিকেল কলেজের এনভায়রনমেন্টের মধ্যে পড়ে, টক্সিসিটিতে পড়ে অনেকের কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডার ডেভেলপ করে যায়। তো এটা, এই টক্সিসিটি তৈরি হতে পারে টিচার লেভেল থেকে, এবং খুবই আনফরচুনেটলি যে আমাদের টিচিং ফ্যাকাল্টির একটা বড় অংশ আসলে এমপ্যাথেটিক নয় স্টুডেন্টের ব্যাপারে। আহ উম, তো সেখান থেকে সমস্যা হতে পারে। তারপরে তার যে পিয়ার গ্রুপ, সেটার পরিবেশ ভালো না হলে সেখান থেকে হতে পারে। 3 নম্বর হচ্ছে যে সাবস্টেন্স বা কোনো নেশার সাথে জড়িত হয়, সেখান থেকে তার অ্যাংজাইটি ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। এন্ড ওভারঅল আমাদের যে সোশ্যাল আনস্টেবিলিটি, সেই আনস্টেবিলিটি থেকেও অ্যাংজাইটি হইতে পারে। যেমন ধরেন আপনি রাস্তায় বেরোলে হুটহাট অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিনা, আপনার মাথায় হচ্ছে মেট্রো রেলের গার্ড পড়ে যাবে কিনা, আপনি কেউ গুলি করে দিবে কিনা আপনাকে। তো এই যে একটা সোশ্যাল আনস্টেবিলিটির মধ্য দিয়ে আমাদেরকে পার হতে হচ্ছে, এগুলো কিন্তু আমাদের অ্যাংজাইটি তৈরি করার পেছনে ভূমিকা রাখে। এটা ছিল একটা কোশ্চেন, আরেকটা কি যেন ছিল? এনভায়রনমেন্টাল কজ জিজ্ঞেস করছে কি আপনি, আশা করি উত্তর চলে আসছে। তারপর যদি আরো হ্যাঁ কিছু হ্যাঁ, বলতে চান। এনভায়রনমেন্ট তো বললাম আর কি, এগুলোই মূলত আর কি। জি স্যার। জি স্যার। স্যার, আপনি বিরক্ত না হলে আরেকটা কোশ্চেন করতাম। না না, শিওর শিওর। স্যার, আমার ফ্যামিলিতে মোটামুটি ডায়াগনোসড প্যানিক ডিসঅর্ডারের একটা পেশেন্ট আছে। তো এই জি ক্ষেত্রে যদি হঠাৎ করে তার প্যানিক অ্যাটাক হয় তখন আমার কি করণীয়, এবং হচ্ছে স্যার ওই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যেটা আছে ওটা সম্পর্কে জি। যদি একটু বলতেন স্যার। আচ্ছা, ওকে, ধন্যবাদ, এটা খুবই রেলিভেন্ট কোশ্চেন। প্যানিক ডিসঅর্ডার যদি আশেপাশের কারো হয় তাহলে আমাদের করণীয় আছে। সেই করণীয়টা কি? সেটা হচ্ছে যে প্যানিক ডিসঅর্ডার যার হয় তার তো একটা ডেথ লাইক সিচুয়েশন, কিন্তু আশেপাশে যারা থাকে তাদেরকে থাকতে হবে একবারে কুল অ্যান্ড কম্পোস্ট। যে যদি রোগটা আগে থেকে ডায়াগনোস্ট হয় যেটা প্যানিক ডিসঅর্ডার, এবং এটা ফ্যামিলির লোকজন যদি জানে, তাহলে রুগীর সাথে সাথে তাদেরকে অস্থির হয়ে যাওয়া যাবে না, তাদেরকে স্থির থাকতে হবে। রুগীকে গাইড করা যেতে পারে যে তুমি একটু মানে একটু রিল্যাক্স হওয়ার ট্রাই করো, এবং একটু স্লো ব্রেথ, ডিপ ব্রেথ নেওয়া, কিন্তু যত স্লো শ্বাস নেওয়া সম্ভব, যত স্লো শ্বাস ছাড়া সম্ভব, সেটা তারা সে সময় করতে পারে। আর এই এই দুইটা মূলত হচ্ছে আশেপাশের মানুষ যারা তাদের করণীয় আছে আর কি। আর কগনিটিভ বিহেভিয়ার থেরাপির রোল আছে প্যানিক ডিসঅর্ডারে। সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম প্যানিক ডিসঅর্ডারের রুগী তার রোগটা সম্পর্কে জানে না, সে যে এটাকে অনেক সিরিয়াসলি নিয়ে ফেলে, অনেক ভয় পেয়ে যায়, তার নেগেটিভ চিন্তা হয়, সেই চিন্তাগুলোই কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে দূর করা হয়। তো সেটা খুব সিম্পল। সিম্পল হচ্ছে ধরেন সাপোজ আমি একটা এক্সাম্পল যদি দিই, যে আমরা ধরেন একটা বিল্ডিং এ আছি, সেই বিল্ডিং এর বাইরে ধরেন একটা ফায়ার অ্যালার্ম বাজছে। তো আমরা কি করব, যে আমরা খুব অ্যালার্ট হয়ে যাব এবং আমরা সাথে সাথে বের হয়ে যাওয়ার চেষ্টা করব, যে বিল্ডিং এ হয়তো আগুন ধরছে, আমাদেরকে বের হয়ে যেতে হবে। কিন্তু আমরা যদি এই একই ঘটনাকেই আমরা যদি এভাবে জানি যে ফায়ার অ্যালার্মটা আসলে একটা ট্রেনিং পারপাসে বাজাচ্ছে, এটা আসলে ট্রু অ্যালার্ম না, তাহলে কিন্তু আমরা ওই একই ধরনের অ্যালার্ট হয়ে যাব না। তাহলে দেখেন যে একই অ্যালার্মের সাউন্ড, আমি জিনিসটাকে কিভাবে দেখছি, কিভাবে জানছি, সেটার কারণে রেসপন্সটা কিন্তু দুই রকম হয়ে যাচ্ছে। তো রুগীরকে বোঝানো, রুগীর আন্ডারস্ট্যান্ডিং কে ক্লিয়ার করা এই রোগের ব্যাপারে, এটাই মূলত এই যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি করা হয়। কগনিশন মানে চিন্তা, বিহেভিয়ার মানে থট। রুগী চিন্তা করছে আমি এখনই মারা যাবো, এই জন্য রুগী খুব অস্থির হয়ে যাচ্ছে, রুগী কিভাবে তাকে হাসপাতালে নিতে হবে সেটার জন্য চেষ্টা করতেছে। কিন্তু কগনিশনের জায়গাটা যদি আমি চেঞ্জ করে বলি যে হচ্ছে যে আপনার এটা অল্পক্ষণ পরে ঠিক হয়ে যাবে, আপনি যদি অস্থির না হয়ে যান, আপনি যদি নিজেকে একটু স্থির করার চেষ্টা করেন, এখান থেকে খারাপ কোনো কিছু হবে না। এবং আপনি যে যে জিনিসগুলো চিন্তা করছেন যেগুলো আপনার হয়তো হয়েছে, সেগুলোর কোনোটাই আপনার আসলে এখনো হয় নাই। এই চিন্তাটাকেই ধীরে ধীরে রোগীর মধ্যে নিয়ে আসা, তার বিলিফটাকে চেঞ্জ করা, তাহলে কিন্তু তার এই বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায়। এবং এটা জাস্ট একবার মুখে বলে দিলেই হবে না, এটাও কন্টিনিউয়াসলি ধীরে ধীরে চেষ্টা করতে করতে একসময় হয়ে যায়। এবং যখন রুগীর এই আন্ডারস্ট্যান্ডিংটা চলে আসবে, তখন কিন্তু একসময় রুগীর আর ওষুধ খাওয়ার দরকার পড়ে না। জি স্যার, দেখা গেছে যে চেস্ট পেইন বা পালপিটেশন শুরু হয়েছে, এই সময় কি স্যার আমরা ইন্ট্রামাসকুলার ডায়াজিপাম দিতে পারি, বা এই কোনো রোল আছে কিনা?
ইন্ট্রামাসকুলার ডায়াজিপাম দিলে রোল আছে, সেটা হচ্ছে তার হয়তো প্যানিক অ্যাটাকটা তখন কমবে, কিন্তু এটা যদি রিপিটেড দিতে থাকেন সে তখন ডায়াজিপামের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তখন তার আগে রোগ ছিল একটা প্যানিক ডিসঅর্ডার, তখন তার আরেকটা রোগ সাথে যোগ হবে, সেটা হচ্ছে যে বেনজোডায়াজিপিন ইউজ ডিসঅর্ডার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই জন্য খুব ইমার্জেন্সি ছাড়া এটা আমরা সাধারণত দিই না আর কি। হ্যাঁ, যে অনেক ইমার্জেন্সি পেশেন্ট আসছে তখন হয়তো আমরা একটা দিলাম, কিন্তু আমরা এটা কন্টিনিউ করি না। জি স্যার, আপনি অত্যন্ত চমৎকার একটা সেশন নিলেন এবং আপনার প্রেজেন্টেশন অত্যন্ত সুন্দর ছিল। এই জন্য এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ধন্যবাদ। এ পর্যন্তই। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত এক্সিসের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।